আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে করোনা ভাইরাসের কারণে এবার দেবীর বিদায় ছিল কিছুটা ভিন্নতা। সকাল থেকে রাজধানীর মণ্ডপগুলোতে পূজা শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীর দিনে ভক্তকুলের কামনা ছিল দুর্গতি নাশিনী দুর্গা পৃথিবী থেকে দূর করবে করোনা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ষষ্ঠী তিথিতে বেলতলায় আনন্দময়ীর নিদ্রাভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল, দশম তিথিতে প্রতিমা বিসর্জনের সাঙ্গ হল তা। বাবার বাড়ি বেড়ানো শেষে দেবী দুর্গা এক বছরের জন্য ফিরে গেলেন কৈলাসের শ্বশুরালয়ে। শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব। আগেই সিদ্ধান্ত ছিল করোনা ভাইরাসের মহামারীর কারণে এবছর শোভাযাত্রা হবে না, হলেও তাই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেলা 2:30টার দিকে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটের বিনা স্মৃতি স্নান ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীর দেবীকে বিদায় জানানো শুরু হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মানুষের মনের হিংসা বিদ্বেষ বিসর্জিত হবে। আসছে বছর করোনা মুক্ত একটি দুর্গাপূজা পাবেন এমন আশা ভক্তদের। এর আগে সোমবার সকালে চণ্ডীপাঠ, বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবী এবছর মর্তে এসেছিলেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরে যান গজে চড়ে। বিপদ নাশিনী মা, তিনি যুগে যুগে এই পৃথিবীর সমস্ত বিপদ নাশ করে এই পৃথিবীতে শান্তি স্থাপন করেছেন। দুর্গতি নাশিনী দেবীর দেবালয়ে ফেরার দিনে ঢাকের বাদ্য আর বিষণ্ণ ভালোবাসায় বিদায় জানান ভক্ত অনুসারীরা। আজকে আমার খুবই ভালো লাগছে। যখন মা দুর্গা এসেছিল তখনও আমার খুব ভালো লাগছিল। প্রতি বছরগুলোতে যেভাবে করতাম এবছর তো সেভাবে হলো না। আগামী বছরের জন্য আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই পূজা উদযাপন করতে পারি, আমরা যাতে আবার ভালোভাবে মাকে বরণ করে নিতে পারি। করোনার কারণে এবছর সিঁদুর খেলায় ছিল কড়াকড়ি। এ নিয়ে অতৃপ্তি থাকলেও ভক্তদের আশা, মায়ের আশীর্বাদে আগামী বছর সব স্বাভাবিক হবে, বিশ্ব হবে করোনা মুক্ত। সিঁদুর খেলা তো প্রত্যেকবারের মতো এতটা কমফোর্টেবলি হচ্ছে না, কারণ যেহেতু করোনা এবং সবার মধ্যে এটা একটু আতঙ্ক রয়েছে। সবাইকে সিঁদুর খেলা হয়, বাট এবছর কিছুই না, মাস্ক পরে সিঁদুর খেলা আসলে হয় না। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ডিবি পুলিশের এএসআই রায়হানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। তিনি জানান, এই ঘটনার দায়ের হওয়া মামলায় এএসআই রায়হান ও ভাড়াটিয়া আলিয়া বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীরা পরিবারের অভিযোগ, মহানগরীর হারাগাছ থানা এলাকার ওই ছাত্রীর সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রোববার সকালে রায়হান তাকে আলিয়া বেগমের ভাড়া বাড়িতে ডেকে নেয়, সেখানে তাকে যৌন নির্যাতন চালায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে পুলিশ। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মেয়েকে, ওই ভিকটিমকে আমরা নিয়ে ওই বাসা থেকে ওই মহিলাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা এটা একটা অভিযোগ নিচ্ছি এবং এটা খুব প্রাইমারি লেভেলে আছে। এর সত্যতা, এর পিছনে কারা কারা আছে, এটা আমরা মামলা তদন্তকালে আমরা জানতে পারবো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের একটি গেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট আর ওয়েটিং রুমের জন্য ব্যয় করা হয়েছে 1,70,00,000 টাকার বেশি। এস পাইপের টুকরোর দাম ধরা হয়েছে 10,000 টাকারও বেশি। পুকুর চুরি নয়, বিশেষজ্ঞরা একে তুলনা করেছেন তার থেকে বড় চুরির সঙ্গে। জুবাইসানির রিপোর্ট। 2017 সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের জন্য নির্মাণ করা হয় এই গেট ও ওয়েটিং রুম। মোট ব্যয় করা হয় 1,70,88,173 টাকা। আরটিভির হাতে আসা সেই কাজের বিলের হিসেবে দেখা যায় শুধুমাত্র 22 স্কোয়ার মিটার এই এসএস পাইপের ডিজাইনের জন্য ব্যয় করা হয়েছে 33,71,000 টাকা। এর জন্য প্রতি স্কোয়ার মিটারে ব্যয় করা হয়েছে 1,53,000 টাকার বেশি। তাতে এমন এক একটি পাইপের টুকরোর দাম পড়েছে প্রায় 10,000 টাকা। শুধু এটাই নয়, গেটের উপর নাম ফলকের জন্য ব্যয় করা হয়েছে 12,13,000 টাকার বেশি। তাতে প্রতিটি অক্ষরের দাম ধরা হয়েছে প্রায় 6,000 টাকা। এর মধ্যে একটি ডট বা কমার দাম একই। বাজার দরের সঙ্গে এই দাম কতটা সামঞ্জস্যপূর্ণ
সে তথ্য সংগ্রহে এবার তাহলে যাওয়া যাক এসএস পাইপের দোকানে। তারা বলছেন একই এসএস পাইপের ডিজাইনের একটি কাজের জন্য সর্বোচ্চ ব্যয় হতে পারে ৫ লাখ টাকা, আর নাম ফলকের জন্য ব্যয় হতে পারে ১৫ থেকে ২০ হাজার টাকা। টোটাল কস্ট আসবে সর্বোচ্চ মালে আসবে ৪ লাখ টাকা, আর ফিটিংয়ে ১ লাখ টাকা, টোটাল ৫ লাখ টাকা আসবে। বাংলাদেশের সবচেয়ে যদি ভালো মাল থেকে হয় সেই মাল থেকে আমি করে দেবো। সে হিসেবে শুধু নাম ফলক আর এসএস পাইপ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৪০ লাখ টাকার বেশি। ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যে রেটে আপনার লাগাইছি তার চেয়ে বেশি রেটে কিনতে হচ্ছে, বাজার দর অনুযায়ী আমরা কিন্তু অনেক কম করতে হয়, ঠিক আছে। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্যামেরার সামনে কথা না বললেও বেসামরিক বিমান সচিব মহিবুল হক জানিয়েছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সঙ্গে আমলাদের যোগ সাযোগে এমন ঘটনা ঘটছে। এর মাধ্যমে অর্থগুলোর অপচয় হচ্ছে, এটাতে আমাদের রাজনীতিও নষ্ট হচ্ছে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আতাত, এগুলো আতাতের ফসল। এগুলো ওই যে উভয়ই এই যে সকল অযাচিত লাভ অর্জন করছে এটার ভাগাভাগি হচ্ছে, তো এটা উভয়ই এর জন্য দায়ী। এমন পুকুর চুরি রোধ করতে এখনই কঠোর হওয়ার পরামর্শ তার। জুবায়ের সানি, RTV, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। নতুন ১,৪৩৬ জন সহ মোট শনাক্তের সংখ্যা ৪,২৫১ জন। শনাক্তে বেশি স্থানে বাংলাদেশ। ২৪ ঘন্টায় 15 জন সহ মৃতের সংখ্যা ৫,৮১৮ জন। আগামীতে আক্রান্তের হার আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শরীদ খানের রিপোর্ট। অদৃশ্য এক ভাইরাস করোনা দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। সংক্রমণ শুরু হওয়ার পর ঈদ, ক্রিসমাস ডে কিংবা পূজা কোনো উৎসবই নিজেদের মতো করে পালন করতে পারেনি বিশ্ববাসী। বিধিনিষেধে অনেক দেশেই জীবনযাত্রা থমকে গেলেও সরকারি নির্দেশনা কতটা পালিত হয়েছে বাংলাদেশে? ঈদের নামাজ, পূজা মণ্ডপ কিংবা বিনোদন কেন্দ্র কোথাও ঠিকমতো পালিত হয়নি নিয়ম নীতি। যানবাহনের ক্ষেত্রে তো তোয়াক্কাই করেননি কেউ। বিধিনিষেধ শিথিল করে খুলে দেয়া হয়েছে সিনেমা হল ও পর্যটন কেন্দ্রগুলো। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনেকটা যেন কথার কথায় পরিণত হয়েছে, আর মাস্ক পরাটা যেন ভুলেই গেছে এদেশের বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে একদিনে নতুন করে ১,৪৩৬ জন সহ দেশে কোভিড শনাক্ত পৌঁছেছে ৪,২৫১ জনে। নতুন 15 জন সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮১৮ জন। দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীতে বাড়তে পারে এই কারণে, যখন চায়নাতে শুরু হয় তখন কিন্তু শীতই ছিল গত বছর ডিসেম্বরে, এবং এই শীত প্রধান দেশগুলো কিন্তু সংক্রমণের ঝুঁকি বেশিই হয়েছে গতবার যেটা দেখছি। এবার যেখানে শীত পড়তেছে ওখানে কিন্তু বেড়ে যাচ্ছে, সুতরাং একটা ঝুঁকি তো রয়েই গেছে আর কি। মানুষের মধ্যে মানে ওই একটা ড্যাম কেয়ার ভাব, তাদের মধ্যে যে ভয় ভীতি আতঙ্কগ্রস্ত ভাব এইসব মানুষ মনেই করে না, এবং রাস্তাঘাটে চললে মনে হয় এই দেশে করোনা আছে বলে তো মনেই হয় না। সেই জন্য এই ঝুঁকিটা কিন্তু একটা রয়ে গেছে আমাদের, যে আবার আল্লাহ না করুক দ্বিতীয় ওয়েভ হয়তো আসতেও পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে এখনই সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। কার্যকরী তো টিকা না আসা পর্যন্ত জনগণকে তো স্বাস্থ্যবিধি মানে ছাড়া তো কোনো উপায় নাই, কারণ ঝুঁকি তো একটাই রাস্তা, স্বাস্থ্যবিধি সবাই মেনে চলি। যেটা বললাম, মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব, এই তিনটে যদি আমরা মেনে চলি তাহলেই সংক্রমণের ঝুঁকি কমে, নাহলে তো ঝুঁকি বাড়তে পারেই তো আর কি। করোনার ভয়াবহতা এড়াতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিষয়ে রায় হবে আগামীকাল। বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই মামলার রায় দেবেন। নিহত রিফাতের পরিবার ও বরগুনার সচেতন মহল আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সরকার পক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান জানান, গেল 8 জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছে। সকাল 7টার দিকে নাটোর পাবনা মহাসড়কে গোত্রা এলাকায় পাবনা থেকে চঞ্চল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে জাকির হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। ঢাকা হাতিয়া রুটে যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 2টি টিম অভিযান অব্যাহত রেখেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। আর বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করে। সর্বশেষ ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি। এবারও তারা ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থতা থেকে তাদের কোনো শিক্ষা হয় না। আমরা বলতে চাই, দাবি জানানোর প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 বার প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। রোববার সন্ধ্যায় নড়িয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের সময় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে শামীম বলেন, প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে গুরুত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কুমিল্লার হোমনায় শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মজিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। গত 23 অক্টোবর হোমনার জয়পুরের শ্রীপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মজিদের উপর হামলা চালায়। এতে তিনি সহ 10 জন আহত হয়। সংবাদ শেষ করব বাসন্তী নিবাসের খবর দিয়ে। মাত্র 1 টাকায় হোটেলে থাকা, তাও আবার রাজধানী বুকে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে। অবিশ্বাস্য শোনালেও জরুরি প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের জন্য এই সুবিধা দিচ্ছে বাসন্তী নিবাস। রাজধানী পল্লবীতে শুরুতে 71 টাকায় থাকার ব্যবস্থা করা হলেও নির্যাতনের ঘটনা বাড়ায় নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে 1 টাকায় থাকার ব্যবস্থা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন ভূমিতে আবাসনের অভাবে কারো জীবন যেন থমকে না যায়, বিশেষ করে নারীরা যেন নিরাপদ আবাসন সুবিধা পেতে পারেন, সেই চিন্তা থেকেই 71 টাকায় হোটেলে থাকার ব্যবস্থা করে বাসন্তী নিবাস। গত 19 সেপ্টেম্বর ঢাকায় থাকার জায়গা না পেয়ে কাজ শেষে রাতেই বাড়ি ফিরছিলেন এক নারী। কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসে তাকে নির্যাতনের শিকার হতে হয়। ন্যাক্কারজনক ওই ঘটনার পর 71 টাকার পরিবর্তে 1 টাকায় নারীদের থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। অনেক সুন্দর পরিবেশ, আমি আসলে বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক ভালো লাগছে। যদি এরকম আরো প্রতিষ্ঠান থাকে অনেকের জন্য সুবিধা হয়। ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় এসে বিজলি 3 দিনের জন্য বেছে নিয়েছে বাসন্তী নিবাস। ব্যবসার কাজে এসে এই নিবাসে ঠাঁই নিয়েছেন মুক্তা। ঢাকায় অল্প সময়ের জন্য আসা নারীদের কাছে স্বস্তির ঠিকানা এখন বাসন্তী নিবাস। পুরো ঢাকায় যাতে এরকম রুলস মেনে, এরকম সুযোগ সুবিধা মেনে যদি এরকম প্রতিষ্ঠান হয়, তাহলে মানে সবাই একটু কমফোর্টেবল ফিল করবে বা সবাই একটু সুযোগ সুবিধা পাবে। শীতাতপ নিয়ন্ত্রিত এ নিবাসে 3 দিন থাকা যায়, তবে বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ 7 দিন থাকার সুযোগ দিতে পারে। এখানে থাকার জন্য আসতে হবে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আমাদের এটা করার উদ্দেশ্য ছিল যে মেয়েরা দূর দূরান্ত থেকে আসছে, কেউ পড়ালেখার কাজে আসছে, কলেজের কাজে আসছে, ভার্সিটির কাজে আসছে, কেউ জব ইন্টারভিউর জন্য আসছে। সেক্ষেত্রে তারা কিন্তু সুরক্ষিত একটা জায়গা পায় না। প্রত্যেকটা স্টুডেন্ট মানে ছাত্রীদের জন্য প্রথম রাতের কস্ট রেখেছি অনলি 1 টাকায়। তারপরেও আমরা চেয়েছি যে একটা সুরক্ষিত রাত তারা এই সর্বনিম্ন মূল্যতেই থেকে যাক, তারপরেও তারা একটা সুরক্ষিত একটা জোনই থাকুক। পল্লবীর 11.5-র 2-এর বি রোডের 13 নম্বর বাড়িটাই বাসন্তী নিবাস। স্বল্প মূল্যে নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এমন চাওয়া বাসন্তী নিবাসের সুবিধাভোগীদের। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস টু গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদনের সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।